পিঙ্কি সাহেবকে পছন্দ করে বিয়ে করে। আর সাহেব যেহেতু দেখতে খুব সুন্দর এবং তার মাথায় বাকি ছেলেদের তুলনায় অনেক ঘন চুল ছিল, তাই পিঙ্কির সাহেবকে খুবই পছন্দ হয়। আর পিঙ্কির মাথায় চুলের পরিমাণও কম নয়। সে যখন বেনুনি বাঁধে তখন সেই বেনুনি একেবারে কোমর ছাড়িয়ে যায়। তাই তারা দুজন দুজনকে তাদের মাথার চুল দেখেই পছন্দ করে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সাহেবের সঙ্গে পিঙ্কির ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের পর পিঙ্কি যখন তার শ্বশুরবাড়ির গ্রাম মালতীপুরে যায় তখন সে দেখে যে চারিদিকে টাকমাথা লোকেরা ঘুরে বেড়াচ্ছে। আর সে যেদিকেই তাকায় সেদিকেই শুধুমাত্র টাকমাথা দেখতে পায়। একি সাহেব, তুমি আমাকে বিয়ে করে কোন গ্রামে নিয়ে এলে? এখানে তো সবাই টাক। আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকে কারোর মাথায় চুল দেখতে পাচ্ছি না, বরঞ্চ মাথা ভর্তি মরুভূমির মতো টাক দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আসলে আমাদের গ্রামের সবাই টাক মাথা। তবে এরকম কিন্তু ছিল না, জানো তো। বিগত 1 বছর ধরে সবার মাথাতেই চুল উঠতে শুরু করেছে। এখন চুল উঠে এমন অবস্থা যে সবারই টাক হয়ে গেছে। সাহেবের কথা শুনে পিঙ্কি খুবই ভয় পেয়ে যায়, কারণ তার মাথায় যেহেতু লম্বা সাপের মতো পেঁচানো চুল, তাই তার নিজের চুল নিয়ে চিন্তা শুরু হয়। কারণ এরকম টাকমাথা গ্রামে এসে তার মাথায় যদি টাক পড়ে যায় তাহলে তার জীবনে আর দুঃখের শেষ থাকবে না। এমন সময় সাহেবের সঙ্গে পিঙ্কি যখন তার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়, যাক বাবা, এই গ্রামের সবাই টাক, তাতে কি হয়েছে? আমার শ্বশুর বাড়ির লোকেরা তো টাক নয়, তাতেই আমি খুশি। তোমার মাথায় চুল আছে, আমার শাশুড়ি মায়ের মাথায় চুল আছে, এর থেকে বড় আনন্দের ব্যাপার আর কিছুই হতে পারে না। এই বলে পিঙ্কি তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে প্রবেশ করে। কিন্তু শ্বশুর বাড়িতে প্রবেশ করার পর তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ সে দেখে যে তার সামনে তার টাকমাথা শাশুড়ি মা এবং টাকমাথা শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে। এরকম টাক দেখে পিঙ্কি নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারে না। একি মা, বাবা, আপনাদের মাথার চুল কোথায় গেল? এই তো কদিন আগে এক বিয়ের অনুষ্ঠানে কত সুন্দর চুলে স্টাইল করে এসেছিলেন, আর এখন চুল নেই কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাহেব, এসব কি হচ্ছে? আসলে বৌমা, ওইগুলো আমাদের মাথায় নকল চুল ছিল। এই গ্রামে যেমন তুমি সবার টাক মাথা দেখলে, তেমন আমাদেরও মাথায় টাক আছে। কিন্তু আমাদের টাক মাথা দেখে তুমি যদি আমাদের বাড়ির বউ হয়ে না আসতে চাও, তাই তোমাকে আমরা মিথ্যা কথা বলেছি। শাশুড়ি মা এই কথা বলার পর সাহেবও তার মাথা থেকে নকল চুল খুলে রেখে দেয়। আর পিঙ্কি যখন দেখে তার স্বামীর মাথা ভর্তি টাকটা একেবারে চাঁদের মতো চকচক করছে, তখন সে কিছুতেই সেই দৃশ্য সহ্য করতে পারে না। তাই সে বুক চাপড়ে কান্নাকাটি করতে শুরু করে। হায় হায়, আমার বর টাকলা, এ আমার কোন গ্রামে বিয়ে হলো? এখানে তো সবাই টাকলা। আমাকে মিথ্যা কথা বলে এই টাকলু গ্রামের বউ করা হয়েছে। এখন আমি ভালো করে বুঝতে পারছি যে আমিও টাক হয়ে যাব। পিঙ্কি এরকম ভাবে কান্নাকাটি করলে তার শ্বশুরবাড়ির লোকেদের ভীষণ খারাপ লাগে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর পিঙ্কি সেই গ্রামে এখন কিছুতেই থাকতে ভালো লাগে না, কারণ চারিদিক জুড়ে মহিলা, পুরুষ, বাচ্চা বুড়ো সবাইকে টাকলা দেখতে দেখতে পিঙ্কির চোখ একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। আমি আমার শ্যাম্পু, গামছা, বাথরুম সবকিছু আলাদা করে নেব। এই টাকলা লোকেদের সংস্পর্শে আমি কখনোই আসবো না, তা না হলে আমার কোমর পর্যন্ত চুল সব উঠে যাবে। এই বলে পিঙ্কি তার যাবতীয় সব জিনিসপত্র আলাদা করে নেয়। এমনকি সে জল পরিষ্কার করার জন্য স্নানের জলে ফিটকিরি মিশিয়ে স্নান করে, যাতে জলের আয়রন তার চুল নষ্ট করতে না পারে। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কাটে। আর একদিন পিঙ্কি তার লম্বা চুলে অনেক সুন্দর বেনুনি করে আর ফুল লাগিয়ে গ্রামের হাটে যায়। এমন সময় তার এত সুন্দর চুল দেখে গ্রামের মহিলা তার উপর ভীষণ পরিমাণে ঈর্ষা করে। বাবা, চন্দ্রানী কাকিমার ছেলের বউয়ের মাথায় চুল দেখেছিস? ওর চুল দেখে আমার কি লোভ লাগছে। ইস, বিয়ের আগেও আমার মাথায় এত সুন্দর চুল ছিল, কিন্তু এই গ্রামে আসার পর আমার সব চুল উঠে আমি টাকলা হয়ে গেছি। সে আর বলতে টুম্পা, এই টাকলা মাথা নিয়ে দুঃখের কথা কাকে বলবো? কিন্তু তোরা একবার পিঙ্কিকে দেখ, ও কি সুন্দর বড় চুল নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ইস, ওর মাথার চুলগুলো যদি আমাদের মাথায় চলে আসতো তাহলে কত ভালো হতো। কিরকম বাঁধন ছাড়া ঝর্ণার মতো উন্মুক্ত কালো চুল। পাড়ার মহিলারা পিঙ্কির চুল নিয়ে এরকম ভাবে আলোচনা করে। এমন সময় পিঙ্কি তাদের সব কথা শুনে ফেলে, আর সে মনে করে তার চুলে নজর দেওয়া হচ্ছে। সেই জন্য পিঙ্কি ভীষণ রেগে যায়। এই, তোমরা টাকলা মহিলাগুলো একদম আমার চুলে নজর দেবে না। আমার মাথার এত বড় লম্বা চুল যদি পড়ে যায় তখন কি হবে? আমি তোমাদের মতো এরকম টাক মাথা নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়াতে পারবো না। তোমাদের লজ্জা লাগে না বলো? তোমরা এরকম টাক মাথা নিয়ে ঘুরে বেড়াও কি করে?
শোনো পিঙ্কি, নিজের বড় চুল নিয়ে না বেশি অহংকার করো না। এই গ্রামে আসার আগে আমাদের মাথাতেও এত বড় বড় চুল ছিল। তখন আমরা সব টাকলা লোকেদেরকে খেপাতাম, কিন্তু যখন আমাদের মাথায় টাক পড়ে গেল তখন আমরা আর কাউকে কোনো কথা বলি না। হ্যাঁ, আর যখন তোমারও টাক পড়ে যাবে তখন তুমি বুঝবে কত ধানে কত চাল। তাই আমরা টাকলা বলে আমাদেরকে এভাবে অপমান করো না। এই বলে গ্রামের মহিলাগুলো সেখান থেকে চলে যায়, কিন্তু পিঙ্কি তাদের উপর খুবই রেগে যায় আর সে নিজের চুলে থুতু দিয়ে নজর কাটিয়ে গ্রামের হাটে ঘুরতে চলে যায়। সেখান থেকে পিঙ্কি নিজের চুল বাঁধার জন্য অনেক সুন্দর সুন্দর ক্লিপ, গার্ডার ইত্যাদি কিনে ফেলে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, আচ্ছা বৌমা, তুমি মাথায় কি তেল শ্যাম্পু মাখো বলো তো, যে তোমার মাথায় এত সুন্দর চুল? তোমার সেই তেল শ্যাম্পু আমাদের একটু দেবে? যদি সেটা মেখে আমাদের মাথায় চুল গজাই তাহলে তো খুব ভালো হয়। না না, আমি আমার তেল শ্যাম্পু কিছুই আপনাদেরকে দিতে পারবো না। আর আপনাদের মাথায় যে পরিমাণ টাক পড়েছে সেই মাথায় চুল গজানো একদমই সম্ভব নয়। তাই বেকার আমার জিনিসপত্রের উপর নজর দেবেন না। এই বলে পিঙ্কি সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন গ্রামের মহাজন তরুণবাবুর বাড়িতে গ্রামের সকল লোকেদেরকে নিমন্ত্রণ জানায়, আর সবাই খুবই আনন্দ করে সেই নিমন্ত্রণ বাড়িতে খেতে যায়। এমন সময় পিঙ্কিও তার শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং স্বামীর সঙ্গে তরুণবাবুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। আচ্ছা সাহেব, গ্রামের সবার মাথায় টাক আছে, কিন্তু এই মহাজন তরুণবাবুর মাথায় টাক নেই কেন? যখন এই গ্রামের সবার মাথাতে টাক আছে তাহলে তো ওনার মাথাতেও টাক থাকা উচিত। শোনো পিঙ্কি, আসলে উনি এই গ্রামের মহাজন, তাই ওনার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। সেই জন্যই আমার মনে হয় উনি টাক মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন। সেই জন্যই হয়তো ওনার মাথায় চুল দেখতে পাচ্ছ, তাছাড়া আর কোনো কারণ হতে পারে না। সাহেব এই কথা বললে পিঙ্কি কিছুতেই তার কথা বিশ্বাস করতে চায় না। ফলে তার মনে ভীষণ পরিমাণে সন্দেহ হতে শুরু করে। কারণ শুধুমাত্র তরুণবাবুর মাথায় চুল আছে তাই নয়, বরঞ্চ তার বাড়িতে তার মেয়ে, বউ এবং অন্যান্য সদস্যদের মাথাতেও চুল আছে। এমন সময় পিঙ্কি তাদেরকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার, এই গ্রামের নতুন বউ? প্রায় 2 মাস হয়ে গেল তোমার এই গ্রামে বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমার মাথায় এখনো এত ঘন চুল কি করে আছে? আমি তো একেবারে অবাক হয়ে যাচ্ছি। আমি তো ভেবেছিলাম এই 2 মাসে তোমার মাথায় হয়তো টাক পড়ে যাবে। জানেন তো তরুণবাবু, আমিও এই এক কথাই ভেবে যাচ্ছি যে এই গ্রামের সবার মাথায় যখন টাক আছে তাহলে আপনার মাথায় এরকম জঙ্গলের মতো চুল কি করে থাকতে পারি? আর আপনি কি করে ভাবলেন যে এই গ্রামে এসে আমিও টাক হয়ে যাব? এমন কথা শুনে তরুণবাবু পিঙ্কির উপর ভীষণ রেগে যায়, কিন্তু সে সবার সামনে নিজের রাগ প্রকাশ করে না। অন্যদিকে পিঙ্কি তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যায়। এভাবে সময় অতিবাহিত হতে থাকে। আর একদিন সাহেব বাড়িতে আসার পর বলে, পিঙ্কি, তুমি অরুণ বাবুকে সেদিন কি কথা শুনিয়েছো? হ্যাঁ, গ্রামের সবার মাথায় টাক আছে, কিন্তু ওনার মাথায় চুল আছে বলে তুমি ওনাকে অসম্মান করেছো। তুমি জানো উনি অপমানের বদলা আমার থেকে কিভাবে নিয়েছেন? উনি আমাকে কারখানার ম্যানেজার পোস্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন। এবার আমি কোথায় চাকরি খুঁজবো বলো তো? মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার একটা সামান্য প্রশ্নের কারণে উনি এতটা অপমানিত বোধ করলেন যে তোমাকে কাজ থেকে বের করে দিলেন? হ্যাঁ, বার করে দিয়েছেন। এবার আমাকে গ্রামের রাস্তায় ভিক্ষা করতে হবে, তা নাহলে আমাদের সংসার চলবে কিভাবে? এই বলে সাহেব রাগ করে সেখান থেকে চলে যায়। ফলে পিঙ্কির মনে সন্দেহ আরো গাঢ় হতে শুরু করে, কারণ তাকে এবার এরকম টাকলা গ্রামের রহস্যের উদ্ঘাটন করতেই হবে। এমনি এমনি গ্রামের সকলে এরকম ভাবে টাক মাথা হয়ে যেতে পারে না। ফলে সে গ্রামে বেরিয়ে সকলের বাড়িতে ঘুরতে শুরু করে। কি ব্যাপার পিঙ্কি, তুমি আবার আমার বাড়িতে আসলে কি করতে? নিজের বড় লম্বা ঘন চুল নিয়ে অহংকার করতে এসেছো, নাকি আমরা সবাই টাকলা বলে তুমি আবার আমাদেরকে খেপাতে এসেছো? দেখো দিদি, আমি সেদিন তোমাদেরকে ওভাবে কিছু বলতে চাইনি। আসলে আমি আমার লম্বা চুল নিয়ে খুবই আসক্ত, তাই কেউ যদি আমার চুলের উপর নজর দেয় আমি খুব রেগে যাই। আর আজকে আমি একটা অন্য কারণে এখানে এসেছি। তুমি একটু বলতে পারবে যে এই গ্রামের লোকেরা টাকলা হলো কি করে? দেখো, পুরোপুরি কি ঘটনা হয়েছে তা তো আমি বলতে পারবো না, কিন্তু যতটা আমি বড়দের মুখে শুনেছি সেটা তোমাকে বলতে পারি। 2 বছর আগে টুম্পা বিয়ে করে মালতীপুর গ্রামে আসে, কিন্তু তখন গ্রামের প্রায় সকলের মাথাতেই চুল ছিল, আর সামান্য কিছু সদস্য টাক মাথা নিয়ে ঘুরে বেড়াতো। কিন্তু হঠাৎ করে কিছুদিন পর থেকেই সকলের মাথার চুল ভীষণ পরিমাণে ঝরতে শুরু হয়। আর এরকম চুল ঝরতে ঝরতে সেই গ্রামের প্রত্যেকেই টাক মাথা হয়ে যায়। এমনকি সেই গ্রামে যখন নতুন কোনো সদস্য আসে তারাও কিছু মাস পর টাকলা হয়ে যেতে শুরু করে। আর এই ব্যাপারে যখন সবাই গ্রামের মহাজন তরুণবাবুকে জানায়, আসলে এখন চারিদিকে দূষণের পরিমাণ অনেক বেড়েছে তো, আর আমাদের গ্রামে এমনিতেই জল দূষণ অনেক বেশি, তাই হয়তো ওই জল ব্যবহার করার ফলেই সবার টাক হয়ে যাচ্ছে। কিন্তু কোথায়, আমার পরিবার কিংবা আমি তো টাকমাথা হয়ে যায়নি। তাই আমার মনে হয় তোমাদের সকলেরই কোনো রোগ ধরা পড়েছে। তোমরা ভালো করে ডাক্তার দেখাও।
তরুণবাবুর এই কথা শুনে তারা ডাক্তারের পরামর্শ নেয়, কিন্তু দুঃখের বিষয় ডাক্তারবাবু ইতিমধ্যে টাকমাথা হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু সকলের এরকম টাকলা হয়ে যাওয়ার পেছনে আসল কি কারণ আছে কেউ জানতে পারে না। আর এরই মধ্যে পিঙ্কি বিয়ে করে সেই গ্রামে আসে, কিন্তু অবাক কাণ্ড এটাই যে পিঙ্কি সেই গ্রামে আসার পরও এখনো পর্যন্ত টাকমাথা হয়নি। এই কারণেই তোমাকে দেখে আমাদের হিংসা হয় পিঙ্কি, যে 2 মাস হয়ে গেছে তোমার বিয়ে হয়েছে, তুমি এই গ্রামে এসেছো, কিন্তু তবুও তোমার চুল যেমন ছিল তেমনই আছে, তোমার চুল এখনো ঝরে যায়নি। টুম্পার কাছ থেকে সবকিছু শোনার পর ধীরে ধীরে তার কাছে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায়, কারণ গ্রামের সকলের টাকমাথা হয়ে যাওয়া, অন্যদিকে তরুণবাবুর পরিবারের সকলের মাথাতেই চুল থাকা, এই দুটো বিষয়কে টুম্পা একসঙ্গে সংযুক্ত করার চেষ্টা করে। আর এমন সময় পিঙ্কির আর কিছু বুঝতে বাকি থাকে না, তাই সেদিন থেকে পিঙ্কি তরুণবাবুকে ফলো করতে শুরু করে। আর একদিন, এই দেখ শ্যামল, এই কারখানার যে আবর্জনা পাইপগুলো আছে না, এই পাইপগুলো কিন্তু আমাদের গ্রামের পুকুরে গিয়ে মিশছে, তাই আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে কোনো খেয়াল রাখার দরকার নেই। আর আমি ভালো করেই জানি সরকারের পক্ষ থেকে বলেছে যে এইসব কারখানার পাইপ থেকে আবর্জনা পুকুরে গিয়ে পড়লে যেখানে ফিল্টার বসাতে, কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা খরচা করে কে ফিল্টার বসাবে বলতো? তাই আবর্জনাগুলো পুকুরে গিয়েই মিশুক, কোনো কিছুই দেখার প্রয়োজন নেই। কিন্তু মালিক, এই আবর্জনা মেশানো জল সবার ট্যাঙ্কে যায়, আর সবাই সেই জল কোনো না কোনো রকম ভাবে ফিল্টার তো করেই। ফিল্টার করার পরেও সেই জলে বিষাক্ত পদার্থ থাকছে, সেই জন্যই গ্রামে সবাই টাকলা হয়ে যাচ্ছে। আর আমিও দেখুন না কিরকম টাকলা হয়ে গেছি, এর তো কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। শ্যামল এই কথা বললে তরুণবাবু তাকে ধমকিয়ে চুপ করিয়ে দেয়। আর শ্যামল যেহেতু টাকলা হবার বদলে অনেক অনেক টাকা পায়, তাই সে কাউকে কিছু বলে না। আর এসব কথাবার্তা শুনে পিঙ্কি একেবারে অবাক। পিঙ্কি তখনই সমস্ত কথা ফোনে ভিডিও রেকর্ডিং করে। আর পিঙ্কি যেহেতু সেই গ্রামে আসার পর থেকে ফিটকিরি ব্যবহার করে স্নান করে, তাই তার চুলে কোনো বিষাক্ত পদার্থ বিষক্রিয়া করতে পারেনি। ও এই ব্যাপার, আসলে এই গ্রামের জলের উৎস যেখানে সেখানেই সমস্যা, তাই জন্যই সবার মাথায় এরকম টাক পড়ে গেছে। এমন সময় পিঙ্কি কিছুতেই সেখানে থেমে থাকে না, সেই গ্রামের সকলকে এক জায়গায় জড়ো করে আর সেই ভিডিও রেকর্ডিং সবাইকে দেখিয়ে দেয়। ফলে গ্রামের সকল সদস্য তরুণবাবুর এরকম অন্যায় কিছুতেই মেনে নেয় না। তারা সরকার কর্তৃপক্ষকে সব ঘটনা জানায়, আর সরকার কর্তৃপক্ষের পুলিশ এসে তরুণবাবুকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। আর যখন গ্রামের জল থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করা হয়, তখন সকলের মাথায় আবার চুল উঠতে শুরু করে। আর তারপর থেকে সেই গ্রামে কেউ আর টাকমাথা থাকে না, আর যার ফলে সবাই খুশি হয়ে পিঙ্কিকে অনেক অনেক ধন্যবাদ জানায়। মল্লিকা তার স্বামী সুবল, দেওর আকাশ এবং শাশুড়ি মা ললিতা দেবীর সাথে একটা ছোট্ট গ্রামের ছোট্ট বাড়িতে থাকতো। বাড়ি ছোট হওয়ার দরুন ললিতা দেবীর কোনো আত্মীয় স্বজন এলে তাদের সবাইকেই মল্লিকার ঘরে থাকতে হতো। মল্লিকা বিরক্ত বোধ করলেও সে তার শাশুড়ি মায়ের বিরুদ্ধে গিয়ে কোনো কথাই বলতো না। এরকম ভাবেই বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন মল্লিকার দেওর আকাশ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে চলে আসে। নতুন বউকে কোথায় থাকতে দেবে সেই নিয়ে বাড়ির মধ্যে নানান রকমের ঝামেলা সৃষ্টি হয়। এতদিন তো আপনার বোন এসে এই বাড়িতে ছিল, তখন তাকে আমাদের ঘরে রাখলেন, এখন আবার ছেলের বিয়ে দিয়ে তার বউকে কি আমার ঘরেই রাখবেন? আমার কি প্রাইভেসি বলে কিছু নেই? এত প্রাইভেসি করো না তো। বাড়ির বউদের অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। আর আমার হাঁটুতে যা ব্যথা, আমার সাথে এক বিছানায় বোনকে নিয়ে ঘুমালে ভুলবশত ওর পা যদি আমার পায়ে লেগে যায়, তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? তাই জন্যই তো বোনকে তোমার ঘরে ঘুমাতে বলেছিলাম। সে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এখন আমি আর আমার ঘরে অন্য কাউকেই থাকতে দেব না। আপনি দেখুন, আপনার ছোট ছেলের বউকে আপনি কোথায় রাখবেন? আপনার যদি প্রাইভেসি নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি আপনার ঘরেই আপনার ছেলে বৌমার থাকার ব্যবস্থা করে নিন। তোমার কি মাথা খারাপ হলো বড় বৌমা? নতুন বৌমা এসে কখনো শাশুড়ির সঙ্গে এক ঘরে থাকতে পারে? তুমি তো ওর দিদির মতো, তোমার সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবে। তুমি তোমার ঘরেই ওর থাকার ব্যবস্থা করো। মল্লিকার অনেকবার বারণ করা সত্ত্বেও ললিতা দেবী কিছুতেই তার কোনো কথা শোনে না। মল্লিকার ঘরের মাঝামাঝি একটা পর্দা টাঙিয়ে পর্দার আরেক পাশে আরেকটি খাট রেখে দেওয়ার ব্যবস্থা করা হয়। মল্লিকা ছোট যা বিপাশা সেই ঘরে আসতেই অবাক হয়ে যায়। এ বাবা, ঘরের মাঝখানে এমন পর্দা, আর পর্দার দুদিকে দুটো খাট রাখা আছে কেন? একটা ঘরে একটা খাট থাকলেই তো যথেষ্ট। আপনি ওই খাটটা অন্য জায়গায় সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন মা। না না, ওই পর্দাটা এখানেই থাকবে। দুদিকে দুটো খাটে একটাতে তুমি আর একটাতে তোমার যা থাকবে। আসলে তোমাদের এত তাড়াহুড়োতে বিয়ে হয়েছে যে ঘরের আর কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি। আমি তো এভাবে থাকতে পারবো না,
আমার বাড়িতে আমার নিজের জন্য একটা সুন্দর ঘর ছিল। আমি ভেবেছিলাম বিয়ের পর এসে শ্বশুর বাড়ির ঘরটাও সেভাবেই সাজানো পাবো। আপনি একটু দিদিকে বলুন না যদি অন্য কোথাও থাকতে পারে। তোমার সাহস তো কম নয়, বাড়িতে পা রাখতে না রাখতেই আমার ঘর থেকে আমাকে বের করে দিতে বলছো। এই ঘরটা তো আমারই, তুমি তো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে। আমি উড়ে এসে জুড়ে বসিনি বুঝলে, তোমার দেওর আমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে। এভাবেই বিয়ের প্রথম দিনেই মল্লিকা এবং বিপাশার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এইভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। বৌমাদের মধ্যে এরকম প্রতিনিয়ত ঝগড়া হতে দেখে সুবল এবং আকাশ দুজনেই খুবই কষ্ট পায় এবং সেই সঙ্গে তারা লজ্জিত বোধ করে। হঠাৎ করে কাউকে না জানিয়ে বিয়ে করে নিয়ে আসার জন্য আকাশ নিজেকে বারবার এই অশান্তির জন্য দায়ী করতে থাকে। তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস ভাই? তোর এতে কোনো দোষ নেই, দোষ আমাদের দুজনেরই। আমরা বাবার বানানো বাড়িতে আরাম করে দিন কাটাতে কাটাতে ভুলেই গিয়েছিলাম ভবিষ্যতে পরিবার বড় হলে এই বাড়িটা যথেষ্ট হবে না। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু বাড়িটাকে বড় করার কোনো রকম চেষ্টা না করেই আমি হঠাৎ করে বিয়ে করে নিয়ে আসার পর যত সব অশান্তি শুরু হলো। পাড়ার লোকজন প্রত্যেকেই আমাদের ঝগড়াঝাটি শুনে নানান রকমের কথা বলে। সেসব কথা ভাবলে চলবে না, বরং আমাদের আরো অনেক বেশি টাকা কামাতে হবে যাতে আমরা বাড়িতে আরো অন্তত একটা করে ঘর বানাতে পারি। ঠিক বলেছিস দাদা, আমরা এখন যা কাজ করি তার থেকে আসা সব টাকাই তো সংসারে চলে যাচ্ছে, অন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। সুবল এবং আকাশ নিজেদের মধ্যে নতুন কোনো কাজ করা নিয়ে নানান রকমের আলোচনা করতে থাকে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় গ্রামে থেকে তারা যথেষ্ট রোজগার করতে পারবে না, একমাত্র শহরে গেলেই সেটা সম্ভব হবে। তারা শহরে কাজ করতে যাওয়ার কথা তাদের মাকে জানালেই ললিতা দেবী আঁতকে ওঠে। কি বলছিস কি তোরা? ছোট খোকা সবেমাত্র বিয়ে করে বাড়িতে বউ আনলো আর এরই মধ্যে তোরা শহরে চলে যাবি বলছিস? তারপরে এই দুই বৌমার অশান্তি কি আমি একা একা সামলাবো? কয়েকটা দিন তোমাকেও একটু মানিয়ে নিতে হবে মা। শহরে গিয়ে আমরা যথেষ্ট পরিমাণে রোজগার করে টাকা জমিয়ে নিলেই আবারও গ্রামে ফিরে আসবো, তখন বাড়িতে আর একটা ঘরও করে নিতে পারবো, আর আশা করছি তখন আর এই অশান্তি হবে না। আকাশ এবং সুবল তাদের স্ত্রীদেরকে এই সিদ্ধান্তের ব্যাপারে জানালে তারা প্রথমে রাজি না হলেও ভবিষ্যতের কথা ভেবে তারা আর কিছু বলে না। কিছুদিনের মধ্যেই সুবল এবং আকাশ দুজনেই শহরে চলে যায়। এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। একদিন বিপাশা ঘুমিয়ে আছে এমন সময় মল্লিকার ফোনে তার মায়ের ফোন আসে। বিপাশা ঘুমিয়ে আছে সেসব কথা চিন্তা না করেই মল্লিকা খুবই জোরে জোরে হেসে হেসে তার মায়ের সাথে কথা বলতে থাকে। মল্লিকার গলার আওয়াজে বিপাশার ঘুম ভেঙে যায়। এতই যখন চিৎকার করে করে গল্প করে লোক শোনানোর ইচ্ছা হয় তাহলে উঠানে বসে কথা বলো না, শুধু শুধু ঘরের মধ্যে থেকে এত চিৎকার করলে আমার তো অসুবিধা হচ্ছে। আমার ঘরের ভাগ নিয়ে তুমি যে আমার এত বড় অসুবিধার কারণ তৈরি করলে তার বেলা, আর আমি শুধু ফোনে কথা বললেই দোষ? তোমার যদি এত ঘুম পাই তাহলে তুমি উঠানে বিছানা পেতে ঘুমাও, এটা আমার ঘর, আমি এখানেই থাকবো। এই ঘরটা কি তোমাকে তোমার বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে পাঠিয়েছিল? এটা যেমন তোমার শ্বশুর বাড়ি তেমন আমারও শ্বশুর বাড়ি। এই ঘরটা যতটা তোমার ততটাই আমার। আমি এখন এখানে ঘুমাবো, তুমি বাইরে গিয়ে কথা বলো। এভাবেই আবার কিছুক্ষণের মধ্যেই তাদের দুই বৌমার মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। ললিতা দেবী কাকে সামলাবে ঠিক করে উঠতে পারে না। আশেপাশের বাড়ির লোকজন তাদের বাড়ির সামনে জড়ো হয়ে দুই বৌমার ঝগড়াঝাটি দেখতে থাকে। তোমরা কি আমাকে দুদণ্ড শান্তিতে থাকতে দেবে না? রোজ রোজ এরকম অশান্তি করে বাড়ির সামনে লোক জড়ো করার কি কোনো মানে হয়? তোমাদের এতই যদি ঘরের দরকার তাহলে তোমরা ঘরে থাকো, আমি উঠানে গিয়ে ঘুমাচ্ছি। ও ছোট হয়ে আমার মুখে মুখে তর্ক করছে, সেসব আপনি চোখে দেখছেন না? আমি প্রতিবাদ করলেই দোষ? দোষ তো তুমি করেছো। এইটুকু সাধারণ জ্ঞান তো একটা বাচ্চাদেরও থাকে যে কেউ ঘুমালে তার পাশে এরকম চিৎকার করে কথা বলতে নেই। ললিতা দেবী কিছুই বুঝে উঠতে পারে না যে সে কি করলে তার দুই বৌমার ঝগড়া থামাতে পারবে। শেষ পর্যন্ত ললিতা দেবী বাধ্য হয়ে তার ছোট বৌমা বিপাশাকে ললিতা দেবীর ঘরে গিয়ে ঘুমাতে বলে। এভাবে কিছুক্ষণের জন্য হলেও ললিতা দেবীর দুই বৌমার ঝগড়া থেমে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। মল্লিকার হঠাৎ শরীর খারাপ হওয়ায় তাকে ডাক্তার কোনো রকমের তেল ঝাল মশলা জাতীয় খাবার খেতে বারণ করে। ফলে মল্লিকাকে প্রত্যেকদিন শুধু সিদ্ধ ভাত খেতে হয়। একদিন মল্লিকা খাওয়া দাওয়া করার পর নিজের বিছানায় বিশ্রাম করছিল। এমন সময় বিপাশা নানান রকমের খাবার এনে নিজের বিছানার উপর বসে খেতে থাকে। তুমি কি আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে বলে খাবারগুলো ঘরে আনলে? বাইরে বসে কি খাওয়া যেত না? তোমার মধ্যে কি সামান্য মনুষ্যত্ব বোধটুকু নেই? আমি আমার ঘরে বসে খাচ্ছি, তাতে তোমার কি সমস্যা হচ্ছে শুনি? তুমি নিজের মতো বিশ্রাম করো আর আমার খাবারে অত লোভ দেবে না, বুঝেছো?
তোমার খাবারে আমি লোভ দিচ্ছি না, ঠিক আছে? তবে আমি এটুকু জানি তুমি আমাকে বিরক্ত করার জন্যই এখানে খাবার এনে খাচ্ছ। এটা কিন্তু ভুলে যেও না, এক মাঘে শীত চায় না, আমারও সময় আসবে। বিপাশা মল্লিকার কথায় পাত্তা না দিয়ে নিজের মতো খাবার খেতে থাকে। এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। শহর থেকে কাজে ছুটি নিয়ে সুবল আর আকাশ কয়েকদিনের জন্য বাড়ি ফেরে। দুজনেই দুজনের স্ত্রীদের জন্য শহর থেকে কিছু উপহার নিয়ে আসে। কি সুন্দর শাড়িটা গো, এরকম শাড়ি তো আমাদের গ্রামে 100 বার খুঁজলেও পাওয়া যাবে না। তুমি সত্যি আমার পছন্দ কত বোঝো, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। মল্লিকার কথা শুনেই বিপাশা আকাশকে জিজ্ঞাসা করতে থাকে যে আকাশ তার জন্য কি এনেছে। আকাশ বিপাশার জন্য শাড়ি না আনলেও বেশ কিছু সাজার জিনিস নিয়ে এসেছিল। আমার কাছে তো এগুলো আগে থেকেই ছিল, আর গ্রামে তো এগুলো খুঁজলেই পাওয়া যায়। তুমি আমার জন্য একটা ভালো দেখে শাড়ি আনতে পারলে না? তুমি তো বিয়ের সময় কতগুলো শাড়ি কিনলে, তাই আমি আর নতুন শাড়ি কিনে আনিনি। এগুলো কি তোমার পছন্দ হয়নি? আকাশের কথা শুনে মল্লিকা পর্দার পেছন থেকে তার দেওরের প্রশ্নের উত্তর দেয়। কিভাবে পছন্দ হবে? ও তো দেখে নিয়েছে যে আমার কাছে এত সুন্দর একটা শাড়ি আছে, তাই ওর নিজের জন্য আনা উপহার আর পছন্দ হচ্ছে না। তুমি আমাদের সংসারের কথায় নাক গলাচ্ছ কেন বলো তো? নিজে তো নিজের উপহার পেয়ে খুশি হয়েছো, তাহলে ওটা নিয়েই থাকো না। যত সব। আমার ঘরে বসে আলোচনা করলে আমি তো উত্তর দেবই। তোমার যখন এতই প্রাইভেসি দরকার, তাহলে এসব কথা তো ঘরের বাইরে গিয়েও তোমার স্বামীকে বলতে পারতে, তা তো তুমি বলনি। এভাবেই দুই বৌমা আবার ঝগড়া শুরু করে। এসব তাদের কাছে প্রতিদিনের ব্যাপার ছিল। কখনো মল্লিকা মন দিয়ে গল্পের বই পড়লে বিপাশা জোরে তার ফোনে গান চালিয়ে দিত। আবার কখনো বিপাশা একটু ঘুমানোর চেষ্টা করলে মল্লিকা তার ঘরে তার বান্ধবীদেরকে নিয়ে এসে গল্প করতে বসে যেত। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। সুবল এবং আকাশ আবার শহরে ফিরে যায়। কিছুদিন পরেই ললিতা দেবীর শরীর হঠাৎ করেই খুব খারাপ করে। প্রত্যেকদিন রাত্রিবেলা মল্লিকা অথবা বিপাশাকে তার ঘরে তার কাছে এসে বসে থাকতে হতো। এভাবে আর হবে না, বুঝলে? আমাদের দুজনকে একসঙ্গে মিলে মায়ের দেখাশোনা করতে হবে। আমি বা তুমি কেউ একা একা সবকিছু সামলে উঠতে পারবো না। ঠিক বলেছো দিদি ভাই, কিন্তু মায়ের বিছানাটা তো খুব ছোট। একজনের বেশি দুজন তো মায়ের পাশে শুতে পারবে না, তাহলে যে কোনো একজনকে চেয়ারে বসে থাকতে হবে। আমি ভাবছি মাকে আমাদের ঘরে নিয়ে চলে আসবো। আমাদের ঘরটা মায়ের ঘর থেকে বেশ বড়। এখানে আসলে আমরা 24 ঘন্টা মায়ের দেখভাল করতে পারবো, তাহলে কারোরই কোনো অসুবিধা হবে না। এমন সিদ্ধান্ত নেওয়ার পর মল্লিকা আর বিপাশা তাদের ঘরের মাঝখানে পর্দাটা সরিয়ে দেয় এবং তাদের দুজনের খাট দুটোকে এক জায়গায় করে একটা বড় এবং চওড়া বিছানা বানিয়ে ফেলে। কিছুক্ষণ পর তারা ললিতা দেবীকে তাদের ঘরে নিয়ে চলে আসে। তারপর থেকে তারা তিনজনে এক বিছানাতেই ঘুমায় এবং 24 ঘন্টা ললিতা দেবীর বৌমারা তার খেয়াল রাখতে থাকে। একসাথে থাকতে থাকতে মল্লিকা আর বিপাশা দুজনের মধ্যে তিক্ততা দূর হয়ে যায়। কিছুদিনের মধ্যেই ললিতা দেবী সুস্থ হয়ে গেলেও তারা ললিতা দেবীকে নিজের ঘরে যেতে দেয় না। না মা, আপনি এখানেই থাকুন। এমনিতে তো সারা বাড়িতে আমরা তিনজনই থাকি। আপনার ছেলেরা যখন ফিরবে তখন অন্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে। সবে সবে সুস্থ হয়ে উঠেই আপনাকে একা একা থাকতে হবে না। দিদি ভাই একদম ঠিক বলেছে মা। আমি বাপের বাড়িতেও একা একা একটা ঘরে থেকেছি। আপনাদের দুজনের সাথে থেকে আমার নিজেরও আর একা থাকতে ভালো লাগছে না। সবাই মিলে একটা ঘরে থাকলে সত্যি অনেক মজা হয়। ললিতা দেবী তার বৌমাদের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায়। সেও আর নিজের ঘরে যাওয়ার জন্য জোর করে না। তারপর থেকে তারা তিনজনে একসঙ্গে থাকে, একসঙ্গে ঘুমায়, আবার একসঙ্গে খাবার খায়। এভাবেই তাদের দিন কাটতে থাকে। কিছুদিনের মধ্যে সুবল আর আকাশও বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে এসেই তারা তাদের বাড়িতে আরো দুটো ঘর বানানোর ব্যবস্থা শুরু করে দেয়। এই দেখে ললিতা এবং তার দুই বৌমা খুবই খুশি হয়।